আমি এখন কথা বলছি মিস্টার সঞ্জীব দাস অপু। তিনি একজন চিত্রশিল্পী। চিত্রশিল্পী বললে কি? চিত্রশিল্পী। আচ্ছা, তো এই মিস্টার সঞ্জীব দাস অপু, তার জন্ম হয়েছে মাদারীপুরে এবং 1965 সালে। আর তিনি শিক্ষা গ্রহণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, অর্থাৎ ব্যাচেলর অফ আর্টস ঢাকা বিশ্ববিদ্যালয় 1986, আর ব্যাচেলর অফ ফাইন আর্টস ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থাৎ 1988, আর ব্যাচেলর অফ এডুকেশন জাতীয় বিশ্ববিদ্যালয় 1997, আর মাস্টার অফ ফাইন আর্টস ঢাকা বিশ্ববিদ্যালয় 1990। তো এই মিস্টার সঞ্জীব দাস অপু যে সামান্য বর্ণনা আমি দিলাম, বাদ বাকিটি আমি তার কাছ থেকে শুনতে চাই। মিস্টার দাস, আপনাকে স্বাগত জানাচ্ছি। আর একটি বিষয়ে আপনার কাছে আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। এই শিল্পকলা সম্পর্কে আমার জ্ঞান অত্যন্ত সীমিত। আপনার কাছ থেকে আমি আমাদের দর্শকদের জন্য এই জ্ঞান গ্রহণ করে, আহরণ করে তাদের মাধ্যমে, আপনার মাধ্যমে বিতরণ করতে চাই। আপনার একটি জিনিস, আমরা শিল্পকর্ম, চিত্রকর্ম ইত্যাদি আমরা বিভিন্ন জায়গায় দেখি, শুনি, কিন্তু অনেক কিছুই আমরা বুঝি না। অর্থাৎ এখানে যে চিত্রকলার ভাগ রয়েছে, শিল্পী কি বলতে চান, সেই সমস্ত বিষয়গুলোই আপনার কাছ থেকে আমরা জানতে চাই। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, চিত্রকলা কি, এ সম্পর্কে আপনার কাছ থেকে একটি সাধারণ জ্ঞান অর্জন করতে চাই। আসলে চিত্রকলা হচ্ছে মানে মানুষের, আমাদের যে আমি যদি বলি আমাদের যে সভ্যতা এবং আমাদের যে সৃজনশীলতা মানুষের, সেটির একেবারে আদি রূপ হচ্ছে চিত্রকলা। আমরা যদি গুহাবাসী মানব যারা ছিলেন, এটাকে যদি আমি প্রাগৈতিহাসিক যুগ বলি, অর্থাৎ যখন ইতিহাস লেখা শুরু হয়নি, সেই সময়ে মানুষের যে বসবাস, মানুষের যে জীবনযাত্রা, মানুষ তখন কি খেত, কিভাবে জীবনযাপন করতো, সেই জিনিসগুলো কিন্তু আমরা এখন জানি। কিভাবে জানি? তখন তো ইতিহাস লেখা হতো না, বা ইতিহাস লেখার মতো কোনো অবস্থা ছিল না, ভাষা তৈরি হয়নি, কাগজ তৈরি হয়নি, লেখার জন্য কোনো কলমও তৈরি হয়নি। কিন্তু আমরা কিভাবে জানি? আমরা কিন্তু সেই গুহাবাসী মানবদের ছবি দেখে, গুহার দেয়ালে মানুষরা কিন্তু ছবি এঁকে রেখেছিল। অর্থাৎ তাদের জীবনযাত্রা, তারা কিভাবে শিকার করতো, তারা কি পোশাক পরতো, তাদের শিকার করার পদ্ধতি কি ছিল, এবং শিকার করে এনে তারা কিভাবে সেটাকে খেত, এই পুরো প্রক্রিয়াটি কিন্তু তারা বিভিন্ন সময়ে গুহার দেয়ালে পাথর খোদাই করে তারা কিন্তু এঁকে রেখেছিল। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে চিত্রকলা হচ্ছে একেবারেই প্রাগৈতিহাসিক যুগের, অর্থাৎ সৃষ্টির সেই একেবারে যখন মানুষ তাদের সংঘবদ্ধ জীবনযাত্রা শুরু করেছে, তখন থেকে চিত্রকলা শুরু। আর সৃজনশীলতা যেটি মানুষের, যেটি সভ্যতাকে আসলে এগিয়ে নিয়ে গিয়েছে এবং এখনও যাচ্ছে। আমরা কি করি? আমরা প্রতি মুহূর্তে আসলে নতুন কিছু করতে চাই। আমি একটা বাড়ি করেছি, এই বাড়িটার একটা মডেল আমার পছন্দ হয়েছে। আমরা যখন একটা সচ্ছলতার মধ্যে চলে আসি, আমরা তখন চিন্তা করি কি এই বাড়িটির এই মডেলটা আমার পছন্দ হচ্ছে না, আমি একটু নতুন একটা মডেল একটা বাড়ি করব। এই যে মানুষের ক্রমাগত ভালো থাকার চেষ্টা এবং ক্রমাগত মানুষের নতুন নতুন কিছু ক্রিয়েট করার চেষ্টা, সেটি কিন্তু আমাদের সভ্যতাকে সেই আদিম যুগ থেকে আজকের যুগে নিয়ে এসছে এবং ভবিষ্যতেও নিয়ে যাবে। সুতরাং চিত্রকলা হচ্ছে মূলত এই সব কিছুর আদিরূপ। চমৎকারভাবে আপনি বলেছেন, চিত্রকলার যে প্রাগৈতিহাসিক যুগ থেকে এটি চালু রয়েছে সেটি বললেন। কিন্তু একটি বিষয়ে আপনার কাছে আমি জানতে চাই, বিমূর্ত চিত্রকলা সেটি কোনটি? আসলে বিমূর্ত বলতে তো কিছু হয় না। আমি যেটাকে বলি, আমরা যেটাকে অ্যাবস্ট্রাক্ট আর্ট বলি, এটি হচ্ছে এক ধরনের আমাদের অনুভূতির রূপায়ণ। সেই অনুভূতির রূপায়ণটা কি? আমরা আসলে আমরা যা কিছু ভাবি, এই আমাদের ভাবনার মধ্যে কিন্তু অনেক বিমূর্তায়ন আছে। অর্থাৎ আপনি ধরেন, আমি যদি বলি আমার দেশের গান, এটা নিয়ে আপনি একটা ছবি আঁকেন। এখন এটাকে আপনি কিভাবে রূপায়িত করবেন? আমার দেশের গানের তো কোনো আকৃতি নেই। আপনি এটার সুর শুনছেন, আপনি এটার বাণী শুনছেন, এবং এর মধ্যে দিয়ে আপনার মধ্যে এক ধরনের অনুভূতি তৈরি হচ্ছে। সেই অনুভূতিটাকে আপনি কিভাবে রূপায়ণ করবেন? ওটার আকৃতি কি হবে? তখন আমরা কি করব? আমাদের তখন এই বিমূর্তায়নের আশ্রয় নিতে হয়। অর্থাৎ
এই অনুভূতির জন্য আমরা কিছু রং ব্যবহার করি, আমরা কিছু ফর্ম ব্যবহার করি। তো সেই ফর্মগুলো, সেই রঙগুলো কিন্তু আসলে আমাদের এই চিরচেনা জগতের মধ্যেই আছে। আমি যে ফর্মই ব্যবহার করি না কেন, প্রকৃতির বাইরে কিছুই না। আমি যে রঙই ব্যবহার করি না কেন, এই বিশাল যে বিশ্বব্রহ্মাণ্ড, সেই বিশ্বব্রহ্মাণ্ডের কোথাও না কোথাও সেই রং আছে। অর্থাৎ হচ্ছে আমরা যেটাকে বলি যে এটি হচ্ছে একেবারে বিমূর্তায়ন। সেই বিমূর্তায়ন বলতে বেসিক্যালি একেবারে ওরকম কিছু নাই। হয়তো আমাদের একটা নির্দিষ্ট আকৃতি সেখানে নেই, কিন্তু আমাদের চেনা জানা যে পরিবেশ, সেখান থেকেই কিন্তু আমরা এই ফর্ম, এই রঙগুলো আহরণ করি। আর কেন আমরা বিমূর্তায়নের আশ্রয় নিই সেটা আমি ব্যাখ্যা করেছি। আর কিছু শিল্পী আছে যারা আসলে এই বিমূর্ত চিত্রকলাতেই তাদের শিল্পচর্চা করে থাকে। আবার কেউ কেউ আছে যারা রিয়েলিস্টিক ছবি করে, রিয়েলিস্টিক পেইন্টিং করে, রিয়েলিস্টিক ভাস্কর্য করে। এবং আধুনিক শিল্পকলার জগতে কিন্তু বিমূর্তায়ন একটি এটা একটা প্রধান ধারা, অন্যতম প্রধান ধারা। রিয়েলিজম আছে। আবার কেউ কেউ এই দুটির সমন্বয়েও কাজ করে থাকেন, অর্থাৎ এটিকে আমরা বলি আধা বিমূর্ত, অর্থাৎ কিছুটা রিয়েলিস্টিক এবং কিছুটা বিমূর্তায়নের মধ্যে দিয়ে একটি শিল্পকলা তৈরি করা। যেখানে আমি এই ধারায় কাজ করি, সেখানে আপনি দেখবেন যে সেখানে সাবজেক্টগুলো রিয়েলিজমের মধ্যে আছে, কিন্তু সেটির মধ্যে রং, ফর্ম, তারপরে এমন কিছু ইলিউশন তৈরি করা হচ্ছে আলো ছায়া দিয়ে, যে সেটি একেবারে হুবহু বাস্তবের যে অনুকৃতি সেটি না। তো আসলে হুবহু বাস্তবের অনুকৃতি যেটি করা হয় সেটি আসলে শিল্প পদবাচ্য হওয়ার জন্যও কিন্তু কিছু রাস্তা আমাদেরকে পার হতে হয়। তা না হলে তো এটি একটা আমি বলবো নকল হয়ে যাবে, তাই না? আমি একটা জিনিস দেখে দেখে আঁকলাম, মানে সেটাকে এটাকে আমরা বলি ইমিটেশন। তা ইমিটেশন হচ্ছে আর্ট শেখার জন্য দরকার, কিন্তু আপনি যখন একজন পরিপূর্ণ শিল্পী রূপে আত্মপ্রকাশ করবেন, তখন ইমিটেশন কিন্তু আসলে আপনাকে ওই পরিপূর্ণ শিল্পী রূপে আত্মপ্রকাশ করতে বাধা দেবে। কেন বাধা দিবে? যে আপনি যা দেখছেন হুবহু তাই আঁকছেন, এর মধ্যে আপনার নিজস্ব কিছু নেই, আপনি নিজস্ব কিছু ক্রিয়েট করতে পারছেন না। কিন্তু একজন শিল্পীর কাজ কি? একজন শিল্পীর কাজ হচ্ছে নিজস্ব কিছু ক্রিয়েট করা, নিজের কিছু চিন্তা, নিজের কিছু ফর্ম, নিজের কিছু রং, যা অন্য কোথাও নাই, তেমন কিছু সৃষ্টি করা। তখনই আপনি একজন শিল্পী হতে পারবেন। তো সেদিক থেকে আমি বলবো যে এর বিভিন্ন রকমের ধারা রয়েছে। আর দর্শক যারা আছেন তাদেরকে আমরা যেটা বলি যে ক্লাসিক্যাল মিউজিকের ক্ষেত্রে যেমন শুনতে শুনতে আমাদের কানটা তৈরি হয়, তখন দেখা যায় যে ক্লাসিক্যাল মিউজিক এত ভালো লাগে, কিন্তু চট করে ভালো লাগে না। ছবি দেখার ক্ষেত্রেও আমরা যেটা বলি যে দেখতে দেখতে চোখ তৈরি হবে, এবং আমরা বুঝতে শিখবো কোনটা রিয়েল আর্ট, কোনটা মানে উঁচু দরের আর্ট, নিচু দরের আর্ট বলতে আসলে কিছু নেই তো। কিন্তু আমি যেটা বলতে চাই যে কোনটা মানে আর্টের সংজ্ঞার মধ্যে পড়ে, কোনটি শিল্পের ব্যাকরণকে ধারণ করে, আমরা কিভাবে সেটিকে শিল্প হিসেবে সেটি তৈরি হয়, সেই ব্যাপারটাকে আমরা বুঝতে পারব। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। আরেকটি বিষয় আমি জানতে চাচ্ছি, এই সাম্প্রতিককালে আমরা জানি যে বাংলাদেশ একটি শিল্প সংস্কৃতি, একটি ঐতিহ্য রয়েছে বাংলাদেশে, এবং সেটি আবহমান কাল থেকেই এই বাংলায় অবস্থান করছে। সবসময়ই মাঝে মাঝে কিছু কিছু পরিবর্তন আসে। সাম্প্রতিককালে যে রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, এতে কি সুস্থ ধারার সংস্কৃত চর্চায় কোনো বাধা আপনি দেখতে পাচ্ছেন কিনা? আসলে আমরা যেটাকে বলি যে শিল্প সংস্কৃতি বলি বা আমাদের যাই করি না কেন, আমরা আসলে রাজনীতির বাইরে তো কিছু না। আমরা যতই বলি যে আমরা অনেকে বলি যে আমরা রাজনীতি বুঝি না, আমরা রাজনীতি করি না, বা ভাই আমি রাজনীতির মধ্যে নাই, কিন্তু আসলে আমাদের পায়ে পায়ে ঘুঙুরের শব্দের মতো বাজে রাজনীতি, মৃত্যু ও কবিতার এক নদী। অর্থাৎ হচ্ছে আমরা রাজনীতির থেকে চাইলেই বিযুক্ত হতে পারি না, আমরা চাইলেই মৃত্যুর থেকে বিযুক্ত হতে পারি না, এবং আমরা চাইলেই কবিতা থেকে বিযুক্ত হতে পারি না। অর্থাৎ কবিতা বুঝি আর না বুঝি, আমাদের জীবনের মধ্যে কিন্তু কবিতা আছে।
আমাদের জীবনযাপনের মধ্যে কবিতা আছে, তেমনি শিল্প আমাদের জীবনযাপনের মধ্যে আছে। আমরা যেভাবে বাঁচি, আমরা যেভাবে চলাফেরা করি, আমরা যেভাবে জীবনযাপন করি, তার মধ্যে কিন্তু শিল্প আছে। আর জাতি হিসেবে প্রত্যেকটি জাতির একটা নির্দিষ্ট সংস্কৃতি রয়েছে, জাতিসত্তা রয়েছে। তো সেই সংস্কৃতি, সেই জাতিসত্তাকে যাতে আমরা টিকিয়ে রাখতে পারি, সে কারণে কিন্তু আমাদের নিজস্ব সংস্কৃতি যেটা আছে, সেই সংস্কৃতিকে চর্চা করা, সেটিকে লালন করা, সেটিকে মানুষের কাছে পৌঁছে দেওয়া, শুধু মানুষের কাছে না, বিশ্বের দরবারে পৌঁছে দেওয়া, সেটিও কিন্তু আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। তো সেই ব্যাপারটা যেটি হয় যে দেশে যখন একটি সুস্থ রাজনৈতিক ধারা প্রবাহিত থাকে, একটি স্ট্যাবিলিটি থাকে, পলিটিক্যাল স্ট্যাবিলিটি, আমরা যেটাকে বলি রাজনৈতিক স্থিতিশীলতা, সেই জায়গাটি যখন থাকে, তখন সাংস্কৃতিক কর্মীদের জন্য বা শিল্পীদের জন্য তাদের কাজ করাটা সহজ হয়। তারা অনেক একটা পিসফুল এনভায়রনমেন্টে তারা কাজ করতে পারে। তো যদি অস্থিতিশীল থাকে, অস্থিরতা থাকে, খুব ন্যাচারালি আমরা যারা শিল্পী, আমরাও তো মানুষ, আমরাও একইভাবে সাধারণ মানুষের মতো এই সমস্ত ঘটনায় প্রভাবিত হই। তো এই যত দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরে আসবে, স্থিতিশীলতা ফিরে আসবে, আমি মনে করি যে আমাদের শিল্প চর্চা তত সহজ হবে, স্বাভাবিক হবে, এবং আমরা সেই প্রত্যাশাই করছি। প্রিয় দর্শক শ্রোতা, আমরা এতক্ষণ যে গুণী শিল্পীর সঙ্গে কথা বললাম, মিস্টার সঞ্জীব দাস, তিনি চমৎকারভাবে চিত্রকলা সম্পর্কে যেটি বলেছেন, সেটি অনেক অজানা কথা আমরা জেনেছি। দ্বিতীয়ত, বর্তমান প্রেক্ষাপটে যে সুস্থ সংস্কৃতির যে চর্চা, সেটিও স্বাভাবিক পর্যায়ে নেই, এটি ওনার কথাই মনে হয়। তো উনি যেটি বলেছেন যে সারা দেশের মানুষ স্থিতিশীলতায় বিশ্বাস করে, এবং একটা স্থিতিশীল পরিবেশ যখনই আসবে, তখনই সবকিছুই উদার এবং অবারিত হবে। এটি শিল্পীর কথা। তো আপনারা শুনলেন, আমরা আসলে এই আর্ট সম্পর্কে, চিত্রকলা সম্পর্কে ওনার কাছ থেকে অনেক অজানা কথা জানলাম। প্রিয় শিল্পী, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। ভালো থাকুন। আপনাকেও ধন্যবাদ।